কখনো কি এমন কোনো শহরের সামনে দাঁড়িয়ে মনে হয়েছে যে এই শহরটা শুধু ইট পাথর দিয়েই তৈরি না, এরও একটা হৃদয় আছে? আজ সেই অনুভূতিরই গল্প শোনাবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি গল্পে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও আপনাদের জন্য নিয়ে এলাম একটি ছোট্ট ভ্রমণ গল্প। তবে আজকের গল্পটা একটু বেশি অনুভূতির আর নিজের মতন করে লন্ডনকে আবিষ্কারের। আজ আমরা চলে এসেছি শহরের অন্যতম বিখ্যাত জায়গা সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে। আগে অনেকবার এসেছি এখানে, কিন্তু জানেন তো, কিছু জায়গা বারবার এলেও নতুনই লাগে। এই ক্যাথিড্রালটাও ঠিক তেমনই, প্রতিবারই যেন নতুন গল্প শোনায়। অনেক দূর থেকেই দেখা যায় ক্যাথিড্রালের বিশাল গম্বুজ। সাদা পাথরে সেই স্থাপত্য, আকাশ ছুঁয়ে থাকা সেই ডোম দেখলেই মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে এখানে। ক্যাথিড্রালের গেটের কাছে পৌঁছানোর পর জানতে পারলাম আজ এটি বন্ধ। একটু খারাপ লাগছিল সত্যি বলতে। ভেতরে ঢুকে সেই নিঃশব্দ পরিবেশ, প্রার্থনার অনুভূতি সবটাই আজ মিস করব। কিন্তু আবার মনে হলো এই শহর তো শুধু ভেতরের জায়গা নয়, বাইরেও তার ছড়িয়ে আছে হাজারো গল্প। তাই আমরা ঠিক করলাম আজকের দিনটা হবে ঘুরে দেখা আর অনুভব করার দিন। ক্যাথিড্রালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তার ইতিহাস নিয়ে কথা বলছিলাম। লন্ডনের হৃদয়ে অবস্থিত এই ক্যাথিড্রালটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং এটি ব্রিটিশ ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য প্রতীক। বর্তমান ক্যাথিড্রালটি নির্মিত হয় 1700 শতকে, যখন 1666 সালের ভয়াবহ গ্রেট ফায়ার অফ লন্ডনে লন্ডনের বহু অংশ ধ্বংস হয়ে যায়, যার মধ্যে পুরনো সেন্ট পলস ক্যাথিড্রালটিও ছিল। এই ধ্বংসের পর নতুন করে শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
এবং সেই সময় বিখ্যাত স্থপতি স্যার ক্রিস্টোফার রেনকে নতুন ক্যাথিড্রাল ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়। তার নকশায় নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৫ সালে এবং প্রায় ৩৫ বছর ধরে কাজ চলার পর ১৭১০ সালে এটি সম্পূর্ণ হয়। ইতিহাস জুড়ে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। ১৯৮১ সালে প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়নারও বিয়ে এখানেই অনুষ্ঠিত হয়েছিল। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল অটুট, যা লন্ডনের মানুষের জন্য আশা ও দৃঢ়তার প্রতীক হয়ে ওঠে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ক্যাথিড্রালের বিপরীত দিকে আমাদের পরবর্তী গন্তব্য মিলেনিয়াম ব্রিজে। এই ব্রিজটা একটু আলাদা, এটি শুধুই পথচারীদের জন্য তৈরি, আর এর ডিজাইনটাও বেশ আধুনিক। ব্রিজে পা রাখতেই মনে হলো আমরা যেন শহরে অন্য একদিকে এগোচ্ছি, একদিকে ইতিহাস আর একদিকে আধুনিকতা। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আমরা পিছনে তাকালাম, আর ঠিক তখনই একটা অসাধারণ দৃশ্য। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রালের সেই গম্বুজ। ব্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে শহরটাকে দেখার পর আমরা নিচে নেমে এলাম থেমস নদীর কাছে। থেমস নদীর ধারে দাঁড়ানোরও একটা আলাদাই অনুভূতি আছে। এই ব্রিজটিরও একটি ইতিহাস আছে। ২০০০ সালে এটি প্রথম খোলা হয়, কিন্তু খোলার পরই মানুষ হাঁটলে ব্রিজ দুলতে শুরু করে। এজন্য একে অনেকেই ওয়েবলি ব্রিজও বলতো। পরে সেটি ঠিক করা হয়। এখন এটি লন্ডনের অন্যতম জনপ্রিয় একটি জায়গা। দূরে তাকালে দেখা যাচ্ছিল লন্ডনের আধুনিক স্কাইলাইন। কাচের তৈরি উঁচু ভবনগুলো সূর্যের আলোয় ঝলমল করছে, আর ঠিক তার পাশেই ইতিহাসের নিদর্শন, পুরনো স্থাপত্য। এই মিশ্রণটাই লন্ডনকে এত আলাদা করে তোলে। নদীর ধারে অনেকক্ষণ বসে কাটিয়ে আমরা ঠিক করলাম এবার শহরটাকে একটু অন্যরকম ভাবে দেখা যাক। আমরা চলে এসেছি একটি রুফটপ রেস্টুরেন্টে। উপরে উঠতেই যেন পুরো শহরটা বদলে গেল। নিচের ভিড়, গাড়ির শব্দ সব যেন দূরে চলে গেল, আর সামনে শুধু একটাই দৃশ্য, সেন্ট পলস ক্যাথিড্রালের বিশাল গম্বুজ। সূর্যের আলো ধীরে ধীরে ক্যাথিড্রালের গায়ে পড়ছে, আর একটা সোনালি আভা তৈরি হচ্ছে। সেই দৃশ্যটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।
আমরা বসে বসে সেই দৃশ্য উপভোগ করছিলাম, হাতে এক কাপ কফি আর সামনে সেই অসাধারণ ভিউ। এর থেকে বেশি আর কী বা লাগে। শেষমেশে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজকের এই ছোট্ট গল্প হয়তো শুধু একটি জায়গা ঘোরা নয়, বরং নিজের মতো করে একটা শহরকে নতুন করে দেখা। এই শহরে একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটি আপনাকে বারবার মুগ্ধ করবে যতবারই আপনি আসুন না কেন। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।